হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কয়েকটি ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে বেশ কয়েকটি ভিডিওতে জানিয়েছিলাম চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য সরকারের কি ভাবনা চিন্তা, তাদের যে দাবি দেওয়া, সেই নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে কয়েকটি আপডেট দিয়েছিলাম। এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে ভোটের ডিউটি করতে হচ্ছে অস্থায়ী কর্মচারীদের, যাদের স্থায়ীকরণের কোনো নির্দেশিকা বা স্থায়ীকরণের কোনো লক্ষণ সরকারের তরফ থেকে নেই, অথচ স্থায়ী কর্মচারীর মতো তাদেরকে ভোটের ডিউটি করতে হচ্ছে। কখনো ফার্স্ট পোলিং, কখনো সেকেন্ড পোলিং, কখনো বা থার্ড পোলিং, এই ধরনের ডিউটি তাদেরকে করতে হচ্ছে, যেখানে স্থায়ীকরণের কোনো সুবিধা কিন্তু তারা পাচ্ছে না। যেখানে ইলেকশন কমিশন থেকে অর্ডার আছে স্থায়ী কর্মচারীদের ভোটে ডিউটি করতে হবে, কোনো রকম অস্থায়ী কর্মচারীদের ভোটে ডিউটি করা যাবে না। সেই জায়গা থেকে অনেক অস্থায়ী কর্মচারীরা, পার্শ্ব শিক্ষকরা, তারা কিন্তু অনেকেই এই আবেদনটা জানিয়েছিলেন ইলেকশন কমিশন বা ডিএম অফিসে, নিজেদের যে ভোটের ডিউটি থেকে বিরত থাকার জন্য যে দাবি, সেটা কিন্তু জানিয়েছেন। এইবার বলে রাখি, সংগঠন থেকে কি এরকম কোনো চিন্তাভাবনা বা সংগঠন থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে তারা স্থায়ী কর্মচারী না হয়েও অস্থায়ী কর্মচারীর হয়েও যে ভোটের ডিউটি পালন করছেন, যেটা তাদের করার কথা নয়। সংগঠন থেকে কিন্তু ঐক্যবদ্ধভাবে এরকম কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে বা ডিএম অফিস বলুন বা ইলেকশন সেল, কোনো জায়গাতেই এইভাবে কিন্তু ডেপুটেশন দেওয়া কোনো রকম তৎপরতা কিন্তু অনেকটা এগোলেও সেটা ঠিকমতো কার্যকরী হয়নি। সেই জায়গাতে অনেকে অস্থায়ী কর্মচারী হয়েও এই ডিউটি পালন করছেন বা ট্রেনিংয়ে কিন্তু যাচ্ছেন। তাই বলি যে সংগঠন থেকে জোরালোভাবে যদি সমবেতভাবে এর প্রতিবাদ বা কিছু করা হতো, তাহলে সরকার কিভাবে বিষয়টাকে দেখতো বা সরকারের টনক নড়তো কিনা সেটা কিন্তু দেখার হতো। তো এরকমভাবে কোনো কিছু এই পর্যন্ত আপডেট নেই। এরপর বলে রাখি যে ভোটের ডিউটি পালন করার পর বা ভোটের পর কি সরকার স্থায়ীকরণের জন্য তাদের নির্দেশিকা বা বেতন কাঠামো চালু করবে, এরকম কিন্তু কোনো রকম আপডেট এখনো পর্যন্ত নেই। সংগঠনের উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারী রয়েছেন বা যারা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু তাদের সমবেতভাবে যে আন্দোলন বা লড়াই, অফিসে যাওয়া, ডেপুটেশন দেওয়া, দাবি দাওয়াগুলোকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া, সেই কাজগুলো কিন্তু তারা করেছেন। এখন ভোটের নির্দেশিকা চালু হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু এগোনো সম্ভব হচ্ছে না। কিন্তু ভোটের পরেই যে তাদের বেতন কাঠামো চালু হয়ে যায় পার্শ্ব শিক্ষকদের, সেরকমও কিন্তু আপডেট নেই। পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো অবশ্যই সরকারকে চালু করতে হবে, তাদের দাবি দেওয়া এখানে থেমে থাকবে না। সমবেতভাবে জোরালোভাবে আরও আন্দোলন হবে। শুধুমাত্র এখন ভোটটা জারি হয়ে গেছে, এই অবস্থায় কিছু করা যাচ্ছে না। বহু বছর ধরে তাদের এই আন্দোলন, বহু বছর ধরে এই আন্দোলনের সুফল অনেকে হয়তো পাবেন, আবার অনেকে হয়তো পাবেন না। যারা খুব শীঘ্রই কাছে রয়েছে রিটায়ারমেন্টের বা যাদের বয়স হয়ে গেছে, তারা হয়তো সুফল পাচ্ছেন না, ভবিষ্যতে হয়তো সুফল পেতে পারেন। তবে দেখা যাক কবে কি হয়। তবে খুব বেশি যে গ্রিন সিগন্যাল বা খুব তাড়াতাড়ি আপনারা দোরগোড়ায় পৌঁছে গেছেন, এই কথা একদমই বলা যাচ্ছে না। আপনাদের যেটা বলার, যে ভোটের পরেই যে আপনাদের সুদিন আসছে খুব তাড়াতাড়ি, সেরকম বিষয় নয়। তবে আন্দোলনটা জারি থাকছে। আর ভোটের ডিউটির বিষয়ে যেটা বললাম, যে সংগঠন থেকে সমবেতভাবে সরকারের কাছে জোরালো আন্দোলন এই মুহূর্তে কিন্তু কিছুই হয়নি। যতটুকু যা হওয়ার অনেকেই অনেক রকমভাবে করেছেন, অনেকেই হয়তো সমবেতভাবেও করেছেন, কিন্তু সরকারের কাছে টনক নড়ানোর মতো করে কোনো রকম কিছু এগোয়নি। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে অনেক আপডেট নিয়ে আসবো। আপনাদের জন্য যে ধরনের আপডেট পাবো সবসময় দিতে থাকবো। আজকের মতো এইটুকু। আবার বলে রাখি যে আপনাদের চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের যোগ্যতা অনুযায়ী যে বেতন কাঠামো চালু করতে হবে, এই দাবিটা সর্বোচ্চভাবে রয়েছে। প্রত্যেকের জন্য অবসরকালীন যে সুবিধা, সেটার দাবিটাও আপনাদের রয়েছে। চাকরির সময় থেকে ইপিএফ চালু করা, অবসরকালীন বয়স 65 বছর করার প্রত্যেকটা দাবি দেওয়া কিন্তু সরকারের কাছে যেভাবে ডেপুটেশন দেওয়ার কথা সেভাবেই দেওয়া হয়েছে। তো দেখা যাক কী হয়। পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।